আসসালামু আলাইকুম। আজ বেশ কয়েকদিন পর আপনাদের সামনে আমি আবার এসেছি কিছু কথা নিয়ে। আমি আশা করি কথাগুলো আপনাদের ভালো লাগবে। আমি মূলত এদেশের সার্বিক পরিস্থিতি, বিভিন্ন জনের বিভিন্ন কথাবার্তা, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর অবজার্ভ করি এবং করে যখনই কোনো কথা বলার প্রয়োজনীয়তা বোধ করি তখনই আপনাদের সামনে আসি। তো আজকেও এমনই অল্প কিছু কথা নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি আশা করি কথাগুলো আপনারা ভেবে দেখবেন। তো মূলত একটা বিষয় হলো যে আমাদের দেশে যে আত্মঘাতী রাজনীতি শুরু হয়েছে, অভ্যন্তরীণ কোন্দল বিভিন্ন রাজনীতির মধ্যে, এই কোন্দলের দিকে আপনারা একটু তাকিয়ে দেখুন। আমি এসব বিষয়ে অনেক আগে থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য এবং একটা মতৈক্যের ভিত্তিতে সরকার গঠনের কথা বলছিলাম। অথচ দেখুন, আপনারা যার যার ব্যক্তিগত স্বার্থে কিংবা দলীয় স্বার্থে কিংবা অন্য কোনো অজানা হাতের ইশারায় আপনারা নিজেদের মধ্যে যে অন্তর্দলীয় কোন্দল বা বিভিন্ন দলের মধ্যে যে কোন্দল সৃষ্টি করে পরিবেশকে নষ্ট করে দিচ্ছেন, আমি জানি না এর পিছনে কোনো হাত আছে কিনা, কোনো বহিঃশক্তির হাত আছে কিনা। তবে আপনারা যদি এ বিষয়ে সতর্ক না হন, আমি নিশ্চিত যে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সংকটাপন্ন হবে এবং দেশ সেদিকেই যাচ্ছে, এটা আমি পূর্বাভাস দিচ্ছি আপনাদেরকে। আপনারা একটু ভেবে দেখুন। কারণ আমার একটাই চিন্তা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সংকটাপন্ন হলে রাজনীতির জেদাজেদি কোথায় যে এক নিমিষে বিলীন হয়ে যাবে ভাবার সময় থাকবে না। তখন আপনাদের এই তথাকথিত রাজনীতি, এদেশের এই যে চাঁদাবাজি, এই যে কি বলবো, খারাপ কথা ছোড়াছুড়ি, কাদা ছোড়াছুড়ি, কোথায় যে চলে যাবে তখন দেখবেন কাউকে খুঁজে পাওয়া যাবে না। তাই আমি অনুরোধ করি, এই কাদা ছোড়াছুড়ি কিংবা বিভিন্ন যুক্তি দেখিয়ে নিজের দিকে ঝোল টানার যে মজ্জাগত ব্যাধি বা অভ্যাস আমাদের মধ্যে জন্ম নিয়েছে, সেটাকে বাদ দিয়ে দেশের ভালো মন্দ ভেবে, বিশেষ করে দূরদর্শিতার পরিচয় দিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় কি আমাদের এ দেশের মহান রাজনীতিবিদদের হচ্ছে? এটাই আমার প্রশ্ন। আমি এই অপেক্ষায় আছি। এই কলামেই আমি বিভিন্ন, দেখবেন যে পত্রিকায় কলাম আমি লিখি নিয়মিত। কলামে আমি জাতীয় সরকার গঠন নিয়ে কমপক্ষে 2 বার লিখেছি, মতৈক্যের কথা বলেছি, সেটা নিয়েও 3 বার মনে হয় পত্রিকায় লিখেছি, একাধিক জাতীয় পত্রিকায় আমি লিখেছি। এমনকি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনও করেছি জাতীয় সরকার নিয়ে। সেখানে দেশের অনেক বিজ্ঞজন উপস্থিত ছিলেন, তারাও কথা বলেছিলেন। রাজনৈতিক দলগুলোর মতৈক্যের বিষয়েও আমি বললাম, বিভিন্ন কলামেই আমি বারবার লিখছি এবং লিখে চলেছি। এটাও ধরে নিন, এই রাজনৈতিক মতৈক্যের কথাই আমি বলছি বা বলবো, এর যৌক্তিকতা আছে। বারবার লিখছি কেন? এর আসলেই যৌক্তিকতা আছে, কারণ আছে, যেটা দূরদর্শী সম্পন্ন
এদেশের যারা সচেতন জনগোষ্ঠী আছেন তারা বোঝেন। রাজনীতিবিদরা হয়তো ওই যে একটা খারাপ কথা বলি যে পিড়িতে মজেছে মন কিবা মুসি কিবা ডোম, এই মহান রাজনীতিবিদরা এগুলো শুরু করে দিয়েছে, কিন্তু এর পরিণতি যে ভালো না এটা আমাদেরকে বুঝতে হবে। আরো কিছু কথা বলি। দেশ দুঃশাসনের একটা আর্থসামাজিক নেতিবাচক প্রভাব বলয়ে আছে। এই জিনিসটা আমরা দীর্ঘ 52 বছর ধরে দেখছি, স্বাধীনতা যুদ্ধের পর থেকে দেখছি। যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ এদেশের মানুষ করেছিল সেটা যুদ্ধের পর থেকেই বিলীন হতে চলেছে ক্রমশ। মাঝখানে কিছু ব্যতিক্রম আছে, কিন্তু সে তত্ত্ব কথায় আমি যাচ্ছি না। বিগত 15 বছরের নির্বিচার খুন গুম লুটপাট প্রতিহিংসামূলক দুঃশাসন এর ভয়ানক নেতিবাচক প্রভাব আমাদের সমাজে পড়েছে। আপনারা সমাজবিজ্ঞানী যারা আছেন তারা এই বিষয়টি নিয়ে ভাবছেন, অনেকে লেখালেখি করতেও আমি দেখছি পত্রিকায়, কিন্তু শোনার লোক কই? যাদের শোনার কথা তারা শোনে না। শুধু রাজনৈতিক দলের ওপর নাই, মানে রাজনৈতিক দলের ওপরেই নয়, তাদের মন মানসিকতার উপরে, সমাজে বসবাসরত সাধারণ মানুষের উপরেও এর প্রভাব পড়েছে। দেশে চাঁদাবাজি, লুটপাট, খুন খারাপি, মিথ্যাচার, দুর্নীতি এসবের উপরে বর্তমানে দেশ ভাসছে। এটা আমাদেরকে বুঝতে হবে, মনোযোগ দিয়ে উপলব্ধি করতে হবে, দু চোখ মেলে দেখতে হবে। এটা কেউ মুখ চাপা দিয়ে, ধামা চাপা দিয়ে প্রকৃত সত্যকে আড়াল করতে পারবে না। দেখা চোখে 24-এর ছাত্র জনতার বিপ্লব কিছু সংখ্যক অরাজনৈতিক দলের গোমরাহি তো বোঝেন, গুম হয়েছে পথ যার, গোমরাহির কারণে পূর্ণাঙ্গতা পেল না। বর্তমানে বিপ্লব, এই 24-এর বিপ্লব একটা বিবাদ ও অনৈক্যের বস্তু হয়ে দাঁড়িয়েছে। কথাগুলো খারাপ লাগবে, বিবাদ ও অনৈক্যের বস্তু হয়ে দাঁড়িয়েছে। আমাদের রাজনৈতিক ব্যক্তি ও দলীয় সুবিধাবাদী চরিত্রের কারণে বিপ্লবের মাধ্যমে অর্জিত আবাদি ফসল অর্ধেকটাই পোকায় খেতে চলেছে। কোন কোন রাজনৈতিক দল তার মূল আদর্শ থেকে অনেকটাই দূরে সরে গেছে। এটা আমাদের নিজ চোখে দেখছি, আমাদের চোখের সামনেই বেশ কিছু রাজনৈতিক দল জন্ম নিল এবং তাদের কর্মকাণ্ড আমরা দেখছি, কিভাবে পরিবর্তনটা ধীরে 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 হচ্ছে সেটাও দেখছি। অনেক দূরে তারা চলে এসছে তাদের আদর্শ থেকে। ঐক্যমত্য কমিশনের সদস্যরা যথাসাধ্য চেষ্টা করছেন, এখনো করে চলেছেন বলা যায়, এ বিষয়ে আমার কোনো কথা নাই। আমরা তাদের আন্তরিক প্রচেষ্টা দেখতে পাচ্ছি। সংস্কার নিয়ে ও জুলাই সনদ নিয়ে অপ্রত্যাশিত তালবাহানা চলছে এবং আপনারা সেটা দেখছেন। কি হতে চলেছে মোটামুটি আমরা সবাই বুঝি, সবাই জানি, অনুমান করতে পারি। রাজনৈতিক দলের নেতাকর্মীদের চিন্তা চেতনা ও কর্মের সংস্কারের কথা আমি বারবার ধরে বলছি যে রাজনৈতিক দলের সংস্কার আগে করুন, তাদের নেতাকর্মীদের চিন্তা চেতনার সংস্কার করুন, দেশের ওই কাঠামো সংস্কারের আগে। এটা বারবার আমি বলছি, তাদের মানসিকতার আগে পরিবর্তন করুন। এই দেশের উন্নতি মানে হলো এই তথাকথিত বা কিছু কিছু ভালো রাজনৈতিক দলের তাদের কর্মকাণ্ড এবং মানসিকতার সংস্কার। এই দিকে গুরুত্ব দিন। কাঠামোগত সংস্কারের কথা আনুন, কিন্তু একটু পরে বা তার সাথে সাথে।
এটা মনে হয় আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই সংস্কার ছাড়া এদেশের এই যে পূর্ণাঙ্গ সংস্কার, এর সফলতা বা যতটুকু সরকার করুক না কেন সফলতা আসলে আমরা ঘরে তুলতে পারবো না। রক্তচোষা চাঁদাবাজ নেতা কর্মীদের লোক দেখানো বহিষ্কারে সাধারণ মানুষ, এদেশের সাধারণ মানুষ সন্তুষ্ট নয়। অতি সংক্ষেপে এই কথাটা বলতে পারি। রাজনৈতিক সংগঠনের খোল নলছে, বদলের সময় যাচ্ছে। তাদের চিন্তা চেতনা, মানসিকতা, তাদের কর্ম, এর খোল নলছে, বদলের সময় যাচ্ছে। নতুন দলের কোনো কোনো সদস্যের মধ্যে অবৈধভাবে টাকা কুড়ানোর অভিযোগ ও খবর পত্রিকার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। তার চেয়ে বেশি খবর বাতাসে ভাসছে, তার কারণ সামাজিক মিডিয়া আছে, এগুলোতে আমরা কান রাখি, সেখান থেকে কথা আসছে, এগুলো সব বাতাসে ভাসছে। সব তথ্য কেউ তুড়ি মেরে আকাশে উড়িয়ে দেবে তেমনটি নয়, মানুষ তা বিশ্বাস করবে না। প্রত্যেকটা মানুষই সচেতন এদেশের, বিশেষ করে এতদিন পরে মানুষ বেশি সচেতন হয়ে গেছে, একটা দলের কর্মকাণ্ড দেখে সচেতন হয়ে গেছে। আমি কোনো কোনো আমার লেখায় এই বর্তমান ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করলো, এই গঠনের কথা আমি নিষেধ করে এসেছিলাম যে এখনই সময় না, উপযুক্ত সময় এখনো আসেনি। প্রতিটা বিশ্ববিদ্যালয় এবং কলেজে অরাজনৈতিক সংগঠন হিসাবে সংগঠনকে মজবুত করে ধরে রাখার আমি পরামর্শ দিয়েছিলাম এবং বিপ্লব সফল করতে তাদেরকে একটা বৃহৎ ছাত্র এবং জনতার গোষ্ঠীকে আমি প্রেসার গ্রুপ হিসাবে সক্রিয়ভাবে কাজ করতে বলেছিলাম। এরও কারণ ছিল, তার কারণে নেতৃত্বে আগেই কোনো সুদূর প্রসারী উদ্দেশ্য নিয়ে কেউ গত বিপ্লবে অংশ নেয়নি। এজন্য বলেছিলাম যে একটু সময় নিয়ে ভেবে দেখে আপাতত প্রেসার গ্রুপ হিসাবে সম্মিলিতভাবে কাজ করবে, তারপর অবস্থা বুঝে প্রয়োজনে রাজনৈতিক দল গঠন করতে হবে। কার পরামর্শে যে তারা এমন একটা অপরিপক্কতার পরিচয় দিল আমার ভাবতেই অবাক লাগে। তাহলে এই যে হাজার হাজার প্রাণের আত্মাহুতি ও জীবন মৃত অবস্থার সার্থকতা কোথায় আপনারা বলুন তো? ছাত্র জনতার এহেনেও আত্মবলি ও ত্যাগ শেষে, ত্যাগ মোটামুটি শেষ হয়ে গেছে, আত্মবলি তারা কবরে গিয়ে লাশও পৌঁছে গেছে। রাজনৈতিক দলগুলোর যে অবিবেচনা প্রসূত কর্মকাণ্ড দেখলে দেশটা, খারাপ কথা আবার বলি, পাশা খেলার দান চালাচালির নিগড়ে বাধা পড়তে চলেছে বলে আমার কাছে মনে হচ্ছে। দলবাজদের পোকায় খাওয়া দুর্গন্ধযুক্ত পুরনো অবস্থান থেকে তারা এক চুলো নড়তে রাজি হতে দেখা যাচ্ছে না। আমার কাছে ধিক, বিবেকের কাছে ধিক, যে হায় আত্মজিজ্ঞাসা, বিবেকবোধ, জনসাধারণের প্রতিনিধিত্ব আমরা করতে চাই, প্রতিনিধিত্বের সে বহিঃপ্রকাশ কোথায়? জনসাধারণের প্রতিনিধিত্বের আমাদের মধ্যে এই বোধ নেই। আমরা রাজনৈতিক ব্যবসাতে জড়িয়ে গেছি, ক্ষমতার দাপট দেখাতে পারলেই আমরা সব কিছুকে মনে করি যে দেশ আমাদের দখলে চলে আসলো। ক্ষমতার দাপট,
এর জন্য আমরা লালায়িত। দেশ গঠন না, দেশের উন্নয়ন না, বহিঃশক্তির আক্রমণ থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা নয়, এগুলো নিয়ে আমরা ভাবি না। এটাই বড্ড কষ্ট লাগে। এজন্যই বলছি যে হাই জনসাধারণের প্রতিনিধিত্ব। অন্তর্বর্তী সরকার ভারতীয় হিন্দুত্ববাদী আধিপত্যবাদী আগ্রাসনের মোটামুটি উপযুক্ত জবাব দিয়েছে। মতলববাজ ভারত কর্তৃক প্রসারিত সংখ্যালঘু নির্যাতন ও জঙ্গি তকমার যে কার্ড ব্যবহার করত, তার জন্য যে বিদেশি চাপ আসত, সেটাকে অনেকটা সামাল দিয়েছে। দেশের কোষাগার নিয়ন্ত্রণ ব্যবস্থা অনেকটা সামাল দিয়েছে। তবে আপনারা জেনে রাখুন, আমরা যারা অন্তত অর্থনীতি সচেতন, আমি তো প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আপনারা জানেন, অর্থনৈতিক অবস্থা কিন্তু অনেক নাজুক। এবার বাজেট দেখলে আপনারা বুঝতে পারছেন, এবং সার্বিক অবস্থা চিন্তা করে দেখুন। এই যে দ্রব্যমূল্য একবার বেড়েছে, শুধু টাকা ছাপিয়ে ছাপিয়ে টাকা বিদেশে পাচার করেছে আর বিভিন্ন ঋণের কিস্তি দিয়েছে। এর ফলে দিনে 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 ডলারের দাম কত ছিল, ৭৪ টাকা না কত জানো, সেখান থেকে বেড়ে এখন ১২৫-এ চলে গেছে মোটামুটি। তাহলে বুঝুন, এখান থেকে কমিয়ে নিয়ে আসা কিন্তু এত সহজ নয়, এর পিছনে অনেক ফ্যাক্টর কাজ করে। এগুলো বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে। আমার ধারণা তাদের নিয়ে, তাদের মানে অন্তর্বর্তী সরকার নিয়ে অনেক সমালোচনা আছে, অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আসলে সমালোচনার যোগ্য তারা। কিন্তু তাছাড়াও অন্তর্বর্তী সরকার তাদের পজিটিভ ভূমিকা তারা সাধ্যমতো পালন করে যাচ্ছে। সরকার প্রধান তার ভিশনারি চিন্তাভাবনা দেশবাসীকে শোনাচ্ছে, কিন্তু কি জানি এক অজানা কারণে ভিতরে রয়ে গেছে, যেটা উনি প্রকাশ করছেন না। এই ভিশনারি চিন্তা ভাবনাগুলো বিশেষ করে প্ল্যানিংয়ের মধ্যে আনতে পারছেন না, এবং তার বাস্তবায়নও শুরু করতে পারে, বাস্তবায়নগুলো সেটা কিন্তু উনি শুরু করতে পারছেন না। কি কারণ উনি ভালো জানেন, আমি না জেনে উল্টাপাল্টা কথা বলতে চাই না। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রশাসনে বা প্রশাসন চালাতে শক্তভাবে পরিচালনা ও ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের অস্বাভাবিক দুর্বলতা কাটিয়ে ওঠার কোনো ব্যবস্থাই আমার চোখে পড়ছে না। অর্থাৎ আমি বর্তমান সরকারকে সমালোচনা একটা করছি শুধু, সেটা হলো যে শক্তভাবে যে প্রশাসন পরিচালনা করবে এবং ইন্টারনাল যে কন্ট্রোল সিস্টেম, এর অস্বাভাবিক দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি, সেটা থেকে কাটিয়ে উঠতে পারছে না। এর জন্য কোনো কোনো রাজনৈতিক দলের অনীহা ও মনে মনে অসহযোগিতা আমরা বিপ্লবের প্রথম থেকে দেখে আসছি। আপনারা ভেবে দেখতে পারেন, অন্তর্বর্তী সরকারের টিমে বেশ কিছু লোকের বিরুদ্ধে কিছু কথা বাজারে চাউর হচ্ছে, তারা সরকারের শোভাবর্ধন করছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা সরকারের সাথে একজোট হয়ে, এটাকে আমরা কি বলি, একটা হারমোনি তৈরি করে সামনের দিকে এগোতে তারা পারছে না। বলতে গেলে বর্তমানে ব্যাংকগুলো ও দেশের আর্থিক অবস্থার খোলস পড়ে আছে, আর ভিতরে কিছু নাই। অর্থনৈতিক অবস্থা এবং ব্যাংকগুলোর খোলস পড়ে আছে, কিন্তু আমাদের রাজনৈতিক দলরা ক্ষমতা কাড়াকাড়ির প্রতিযোগিতায় নেমেছে। ওইসব নিয়ে তাদের কোনো চিন্তাই নাই, তারা চিন্তা করছে না।
আপনারা দেখবেন তাদের ওই নিয়ে কোনো চিন্তা নাই, দেশের অবস্থা নিয়ে চিন্তা নেই। তাদের রাজনীতির গদির ওখানে কে আগে বসবে, এ দল বলছে আমি বসবো, আরেক দল বলছে আমি বসবো, আরেক দল বলছে আমরা জোটবদ্ধ হয়ে বসবো। এই হলো আমাদের টানাটানি চিন্তা, রাত দিন ঘুম নেই এইটা নিয়ে। অথচ দেশের আর্থিক অবস্থা সব লুট হয়ে চলে গেছে, কিছু নাই, খোলস পড়ে আছে। এদিকে তাদের বিবেচনা করার সময় নেই, একেবারে সময় নেই। ভাবছেনই না তাদের চালচলন কথাবার্তা সেগুলো প্রমাণিত হচ্ছে। আমরা তো অবজারভেশনে আছি, আমরা তো কোনো পদে নাই, অবজারভেশনে আছি, কিন্তু আমরা দেখছি না, চোখে পড়ে না। সাধারণ মানুষের সাথে কথা বলে তা বুঝি না। সরকারি অফিসের ওপর থেকে নিচ পর্যন্ত, সরকারি অফিসের কথা বলছি, অকল্পনীয় বাধাহীন দুর্নীতিতে ভরে গেছে। রাজনীতির নেতা কর্মীরাও টাকা বানানোর উৎসবে মেতেছে। পত্রিকার পাতা উল্টালে ও বাস্তবে দুচোখ মেলে দেখলে সবকিছুই চোখে ধরা পড়ছে। এসবই দীর্ঘদিনের, এই যে যত কথা বলছি এগুলো দীর্ঘদিনের বিকৃত দুর্নীতি জর্জরিত লুটপাটের রাজনীতির সামাজিক অভিঘাত। এটা সমাজবিজ্ঞানীরা বুঝবেন। এই অভিঘাত রোখা অতটা সহজ না। একমাত্র দেশের জন্য ত্যাগ কাদের? রাজনৈতিক দলের। সুস্থ ও সৎ রাজনীতি এবং দেশাত্মবোধে উজ্জীবিত জোটবদ্ধ দৃঢ়চেতা জনগোষ্ঠী মতৈক্যের ভিত্তিতে এই অবস্থা থেকে দেশকে রক্ষা করতে পারে। দুর্নীতিমুক্ত রাজনৈতিক দল, সত্যানুসারী, শক্ত সামর্থ্য, কল্যাণকামী নেতৃত্ব, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং বিচার ব্যবস্থায় পারে এ অধপতিত অবস্থা থেকে দেশকে ফিরিয়ে এনে আবার একটা নতুন দেশ গড়তে। এছাড়া আমি কোনো বিকল্প দেখি না। যত কথাই বলুক, যত কিছুই বলুক, 100 হাত উপর থেকে লাফ মেরে এসে সামনে বলুক, আমি বিশ্বাস করি না। আপনারা ভেবে দেখেন আমার এই কথাগুলো। এবার একটু অন্য কথায় আসি। এই উপমহাদেশের মারাঠা সৈন্যদের কথা আপনারা জানেন, যাদেরকে আমরা বর্গী এলো দেশে বর্গী, এই অঞ্চলে বেশ কয়েকবার আক্রমণ করেছিল। এর নেতৃত্ব দিয়েছিল নাগপুর রাজ্যের মারাঠা মহারাজা রঘুজি ভোসলে ও তার সেনাপতিরা। পিছনে একটু ফিরে তাকাচ্ছি। তারা এই অঞ্চলের গ্রামগুলোতে ব্যাপক লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যাযজ্ঞ চালিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল সাম্রাজ্যের বিস্তার ও ধার্যকৃত অর্থ, ধার্যকৃত এটাকে বলতে হলে চৌথ আদায় করা, এটাই তাদের উদ্দেশ্য ছিল। কালক্রমে দিল্লি সাম্রাজ্য বলতে কি বোঝাতে চাচ্ছে বুঝতে পারছেন। একই উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগ নামের বর্গীদের ভারতীয় দাস নিযুক্ত করেছিল আমাদের অজান্তে, দেশের মানুষের অজান্তে, পূর্ব পাকিস্তানের লোকের অজান্তে করেছিল। তারা প্রভুদের নিগড়ে দেশকে পুরোপুরি বাঁধতে গিয়ে এবং এদেশ লুটপাট করেছে। আপনাদের সামনে আপনারা জানেন, লুট করেছে। ছাত্র জনতার বিপ্লবে প্রভুর কলেজে আশ্রয় নিয়েছে। আবারও লুট করার মৌকা খুঁজছে বর্তমানে আবার সেখান থেকে এসে ওই বর্গীদের মতো করে লুট করে তারা কোনোদিন এদেশ গড়ার মানসিকতা নিয়ে আসবে না, আবার লুট করার জন্য আসবে। এভাবে দেশ জুড়ে নাশকতার ছক আওয়ামী লীগের। এই কথাটা আমার মনে হয় আমার দেশ পত্রিকায় 18/7 নাকি 28/7, এই যে গত মাসের
বেরিয়েছিল, সেখান থেকে আমি বলছি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ভারত তার লোক দিয়ে দেশ চালিয়েছে, এটা আপনারা জানেন। ডিজিএফআই এর কার্যালয়ে দুইটা ফ্লোর নিয়ে ব্যবহার করত এবং এ দেশে তাদের কার্যক্রম চালাতো। এর আগে অনেকবার আমরা অসমর্থিত সূত্র থেকে এসব তথ্য আমরা জানি, কিন্তু এই যে সম্প্রতি আমার দেশ পত্রিকায় এগুলা ভালোভাবে প্রকাশ করেছে, আপনারা পড়ে দেখুন। এবং ওই যে আমরা অসমর্থিত সূত্র থেকে জানতাম বিভিন্ন উচ্চ পর্যায় থেকে, সেগুলোর সাথে মিলিয়ে দেখুন। আরেকটা তুলনা করি, দেখুন মোসাদের জাল ইরানের নাগরিকদের মধ্যেও কিন্তু বিস্তৃত ছিল। এই যে কিছুদিন আগে যে যুদ্ধ হয়ে গেল ইরানের সাথে ইসরায়েলের, বিস্তৃত ছিল। এছাড়া পরে দেখলেন যে ইরান ৪৭ জন ভারতীয় নাগরিককে মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত করেছে। তারা কিন্তু ইরানের বড় ক্ষতি করে দিয়েছে। কি করেছে? ইরানের পারমাণবিক শক্তি বিজ্ঞানী ছিল যারা, তাদের একদিনে শেষ করে দিয়েছে, এক রাতের মধ্যে। সেনা প্রধান থেকে শুরু করে তাদের বড় বড় পদের লোকগুলোকে কিভাবে নিঃশেষ করে দিয়েছে এটা আপনারা জানেন। এই যে ইরানের যে লোকগুলো, এদেরকে কি আসলেই ইরানি মুখে বলবো আমরা, কিন্তু তারা তো মোসাদের হয়ে কাজ করেছে। আমাদের দেশেও এরকম কথা ভাবুন। এদেশে রয়ের লোক যে আমাদের যে কোনো রাজনীতিকদের মধ্যে, তথাকথিত বুদ্ধিজীবীদের মধ্যে, বিভিন্ন বাহিনী এবং কর্মকর্তাদের মধ্যে যে লুকিয়ে নেই, এর নিশ্চয়তা কোথায়? তারা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করছে, অন্যান্য নাশকতামূলক কাজে জড়িত থাকতেও পারে, আমার ধারণা জড়িত থাকতে পারে। আমরা কি এ পর্যন্ত কোনো শুদ্ধি অভিযান এ নিয়ে পরিচালনা করেছি? অতীতে ডিজিএফআই এর যারা কাজ করেছিল তাদেরকে কি আইনের আওতায় নিয়ে এসেছি? আনিনি। কেন আনিনি? এর কারণটা কি? এর কারণের ভিতরে দেখবেন অনেক কিছু লুকিয়ে আছে। ভারত সাম্রাজ্য যতদিন পর্যন্ত বহুধা বিভক্ত না হবে, ততদিন এদের শোষণ এবং হিন্দুত্ববাদী সাম্রাজ্যের বিস্তারের খায়েশ তাদের মন থেকে মুছে যাবে না। এটা আমার নিজস্ব বক্তব্য। আপনারা দেখেন ভবিষ্যতে আমি ততদিন হয়তো কবরের ডামাটি গুনব। তাছাড়া অনুশোচনাহীন, লোমহর্ষক খুন, গুম, গণহত্যা, এই যে দেশ বিক্রি করে পালিয়েছে যে উগ্রবাদী গোষ্ঠী, আমাদের দেশ দখলের অপতৎপরতা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে সেখানে বসে। এটা আপনারা জানেন, প্রতিদিন পত্রিকায় পড়ছেন, সামাজিক মিডিয়ায় দেখছেন, এটা আপনারা জানেন। এদেশের সাধারণ মানুষ প্রভুর সহযোগিতায় বর্গী সাদৃশ লুটেরাদের অপকর্ম কোনো ক্রমে আর কিন্তু মেনে নেবে না। এই যে বিভিন্ন বিবিসিরও গতকাল কার মাধ্যমে যেন একটা বিবিসির একটা উপাত্ত তুলে ধরল যে এদেশে মানুষের কে কোন দলে ভোট দেবে, কে নিরপেক্ষ আছে, কে কোথায় ভোট দিতে চায় না, কে এখনো কোনো দলের দিকে যাচ্ছে না ইত্যাদি। কিন্তু এদেশের সাধারণ মানুষ কিন্তু এটা আর চায় না। এই অপকর্ম, বর্গীদের দিয়ে অপকর্ম এদেশে আর কিন্তু চায় না। আমাদের প্রত্যেকের, বিশেষ করে রাজনৈতিক দল, সরকারি আমলা, বিভিন্ন বাহিনীর লোকজন, এদেরকে আত্মসচেতন হয়ে উঠতে হবে, দেশাত্মবোধে আত্মসচেতন হয়ে উঠতে হবে। এটাই হলো আমার বক্তব্য। এসব নানামুখী ষড়যন্ত্র রাজনৈতিক দলগুলো তাদের এটাকে কি বলা যায়, বংশাবতংশ
সুবিধাবাদী ব্যবসায়ী, এদেশ তো রাজনৈতিক ব্যবসা দিয়ে চলছে। আর সরকারি কর্মকর্তা কর্মচারীদের সীমাহীন দেশ শোষণ ও দুর্নীতির মৎসব সামলানো জাতীয় সরকার ও তার রাজনৈতিক দলের মন খোলা মতৈক্য, মুখে মধু পেটে বিষ নয়, মন খোলা মতৈক্য ছাড়া কোনো ক্রমেই কোনো একক রাজনৈতিক দলের পক্ষে আমার বিশ্বাস সম্ভব হবে না দেশ চালানো। আপাতত প্রথমত একটা টার্মের কথা ভাবি, তারপর দ্বিতীয় টার্মের কথা ভাবা যাবে, কিন্তু মন খোলা মতৈক্য থাকতে হবে। এটার পরে আমি গুরুত্ব দিতে চাচ্ছি, সবাইকে দেশের কল্যাণের কথা ভেবে অনেক ছাড় দিতে হবে, ব্যক্তিগত স্বার্থকে বিসর্জন দিতে হবে, দলীয় স্বার্থকে বিসর্জন দিতে হবে, দেশের স্বার্থকে আঁকড়িয়ে ধরতে হবে। জাতীয় সরকার হলে অন্তর্দলীয় বা আন্তদলীয় কোনো সংঘাত ও কলহ দেশের কোনো ক্ষতি করতে পারবে না, এই নিশ্চয়তা দেওয়া যায়। এটা বাস্তবতার কারণেই হবে। দেশের স্থিতিশীলতা বাড়বে মতৈক্য হলে। এটা দেখুন, আপনারা দেখেন। আমি তো বলছি না আবার 54 বছর এভাবে চলুন, আপনারা আবার পুরনো জায়গায় ফিরে যান, কিন্তু অন্তত প্রথমত একটা টার্ম এভাবে দেশের স্থিতিশীলতাকে ফিরিয়ে আনার স্বার্থে, দেশের সার্বিক স্বার্থে, সার্বিক বিশেষ প্রয়োজনে আপনারা এগিয়ে আসুন এবং একসাথে মিলে কাজ করুন। ওই ইজম রেখে দিন, এতে দেশ পারস্পরিক সহযোগিতায় যথাসম্ভব দুর্নীতিমুক্ত হবে। পুরাটা হবে না, আমরা ধরে নিতে পারি 60 থেকে 70%। তো যেখানে 90%ই দুর্নীতিতে ভরে গেছে, ব্যাপক দুর্নীতি, সেখানে 60 থেকে 70% যদি আমরা দুর্নীতিমুক্ত করতে পারি, তা আমাদের দেশটা বেঁচে যায়। এছাড়া পার্শ্ববর্তী দেশের যে উগ্র হিন্দুত্ববাদী ও আধিপত্যবাদী শক্তি, তাদের দাসদের সঙ্গে নিয়ে প্রকাশ্যে এবং গোপনে দেশের যে ক্ষতি করতে চাচ্ছে, এইটা তারা আর পারবে না। তা আমার এই মতৈক্য রাজনৈতিক দলগুলোর কথা, দলগুলোর মধ্যে মতৈক্য এবং জাতীয় সরকার গঠনের কথা এর আগেও একাধিকবার এখানেই বলেছি, আলোচনাতে বলেছি, অনেক পত্রিকায় আমি লিখেছি, কিন্তু কারো কানের গর্তের মধ্যে সেটা ঢোকেনি। ঢোকে কিনা আমি অপেক্ষায় আছি, কিন্তু আমি বলতেই থাকব। কেউ কথা শুনুক, বাস্তবায়ন করুক আর না করি, আমি বলতেই থাকব। তাই বেশ কয়েকদিন পরে আপনাদের সামনে আসলাম, কিছু কথা বললাম, আপনারা ভেবে দেখুন। আবার আমি নতুন কোনো কথামালা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ।